নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একেবারে নতুন ধারায় লেখা একটি গল্প, কামড়। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, কামড়। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কি ব্যাপার, হাতে রেজার নিয়ে কোথায় চললে? ওয়াশরুমে। কেন রেজার নিয়ে যাচ্ছ কেন? তুমি জানো না আমি সবসময় ক্লিন থাকতে পছন্দ করি। তুমি ক্লিন নও বুঝি? কি করে থাকবো? কতগুলো দিন তুমি আমার কাছে আসো না। কথাটা শুনে চোখটা কেমন যেন করে ওঠে অপর্ণা। ওর দিকে তাকিয়ে অরূপ বলে, জাস্ট একটু সময় নাও শোনা, আমি এক্ষুনি আসছি। ওয়াশরুমের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর নিজের অন্তর্বাসটা খোলার সঙ্গে সঙ্গেই আয়নার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় অরূপ। ওর হাত চলে না, কাঁপতে থাকে শরীরটা। প্রায় আধ ঘন্টা পরে অপর্ণা দরজার কাছে গিয়ে বলে, হলো? কি গো, রাত হয়েছে, ঘুম পাচ্ছে তো? আসি। দরজা খুলে বাইরে বেরোয় অরূপ। অপর্ণা স্বভাব সিদ্ধভাবেই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। স্বামী, স্ত্রীর অধিকার সম্পূর্ণ আছে, কিন্তু অরূপ কিছুতেই মনের কথা বলতে পারে না। বেশ খানিকক্ষণ ছটফট করে অপর্ণা, তারপরে বলে, টায়ার্ড? আমারই বোঝা উচিত ছিল। কদিন ধরেই তোমাকে দেখছি, অফিসে মনে হয় খুব স্ট্রেস, তাই না? অপর্ণা বরাবরই এরকম শান্তশিষ্ট নদীর মতো। ওকে উত্তেজিত করলে তাহলে উত্তাল সমুদ্র হয়, না হলে একেবারেই শান্ত। অরূপের বুকের ওপরে মাথা রেখে অপর্ণা বলে, ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি, গুড নাইট। কিন্তু অরূপের চোখে ঘুম আসে না। একটা ভয় তাকে গ্রাস করছে একটু একটু করে। ঘরে বাতির নরম আলো ছড়িয়ে পড়েছে। রাত্রিবেলা জানালার বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে। অরূপ চুপচাপ বসে, মুখে ক্লান্তির ছাপ, চেহারায় গাঢ় চিন্তা লুকিয়ে। অপর্ণা এসে পাশে বসল। তার মুখে একটা অপরাধবোধ মিশ্রিত হাসি। ছেলেকে মায়ের কাছে রেখে এলাম কদিনের জন্য, স্কুল তো ছুটি, মামার বাড়ি থাকতে চায়, সেই জন্যই। নরম স্বরে অপর্ণা কথাটা বলতেই অরূপ চমকে তাকায়। কণ্ঠে অবসন্নতা। বলে, হো, ভালোই করেছ, একটু বিশ্রাম পাবে তুমি। অপর্ণা একটু দ্বিধাগ্রস্ত। অরূপের মাথায় হাত রাখে সে। অরূপের নরম চুলে বিলি কাটতে থাকে। কিছুটা কুণ্ঠা ভরিয়ে অপর্ণা বলে, আজ তো অনেকদিন পর একটু একা হলাম আমরা। জানো অরূপ, হয়তো আমি বুঝিনি, তুমি তো আমাকে কতদিন ধরে চেয়েই থেকেছ, কিন্তু আমি ঠিক বুঝে উঠিনি, হয়তো সময় দিইনি তোমাকে। এ কি, তোমার মাথা থেকে এইভাবে চুল কেন উঠে যাচ্ছে? জানি না, বয়স হচ্ছে তো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দেয় অরূপ। বলে, সবকিছু বোঝা যায় না অপর্ণা, কখনো কখনো শরীর তো বলে না কিছু, মুখ চুপ, তবু একটা খালি জায়গা কুড়ে কুড়ে খায়। অপর্ণা চোখে জল চেপে রাখে।
চেষ্টা করে হালকা করে হাসতে, বলে আমি সব ঠিক করবো আজকে, আজকে আমি তোমার। অরূপ মুখে হাসি নিয়ে বলে, দাঁড়াও, আগে ব্রাশ করে আসি, না হলে আবার বলবে মুখে গন্ধ। অপর্ণা ঠোঁট ফুঁড়ে একটু অভিমান আর মজা মিশিয়ে বলে, ধাক্কা দেব কিন্তু, যাও ব্রাশ করো, আমি আগেই তৈরি হয়ে এসেছি। অরূপ দাঁড়ায়, একটু থেমে অপর্ণার দিকে চায়। তুমি জানো না, তোমার কাছে আসতে গিয়েও মাঝে মাঝে মনে হয়, বলেই থেমে যায় অরূপ। অপর্ণা বলে, চোখ তুলে তাকিয়ে, কি হয়েছে? তুমি তো আমার স্বামী, আর আমি আজ তোমার হয়ে উঠতে চাই, শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও। আসলে অবসন্নতা আমারও থাকে সারাদিনের কাজে, তার উপরে ছেলেটা এতটা পরিমাণে দুষ্টু, বোঝই তো, শরীরে আর এনার্জি থাকে না আমার। রাত গভীর, ঘরের আলো নরম, জানালার বাইরে কিচিরমিচির করা দুটো পাখির ডাক আর দূরের ট্রাফিকের আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। বিছানায় দুইজনেই পাশাপাশি শুয়ে। আজ অনেকদিন পরে অপর্ণার মনে সেই পুরনো টান, সেই আলতো অনুভূতির ঢেউ। সে হাত রাখে অরূপের খোলা বুকের ওপর, ফিসফিসিয়ে বলে, জানো, আজ মনে হচ্ছে খুব করে তোমার কাছটায় আসতে। অরূপ চুপ করে থাকে। অপর্ণা আঙুল দিয়ে অরূপের মাথার চুলে বিলি কাটে, ঠোঁট রাখে গালের কাছে। কান্না ভেজা কণ্ঠে অপর্ণা বলে, অনেকদিন হলো তুমি আমাকে ছুঁয়ে দেখোনি অরূপ, তোমার ছোঁয়াটাও যেন আমি ভুলে গেছি। অরূপ একরকম হঠাৎ করেই সাড়া দেয়, নিজেকে জোর করে টেনে নিয়ে আসে তার স্ত্রীর কাছে, চুমু খায় তার কপালে এবং ঠোঁটে হাত রাখে কোমরে। কিন্তু অরূপের শরীর যেন সাড়া দিচ্ছে না, বুকের ভিতরটা ভার। নিচু গলায় বলে, চেষ্টা করছি অপু, কিন্তু শরীরে কোনো জোর নেই, কিচ্ছু হচ্ছে না। অপর্ণা অরূপকে জড়িয়ে ধরে, বলে, কি হয়েছে তোমার? তুমি তো এমন ছিলে না, আগে তো আমায় ছুঁলে। অরূপ একটু হাসে, ব্যঙ্গ করে বলে, মেশিন তো অপু, জানোই তো, বেশি দিন যদি ব্যবহার না করা হয়, পড়েই থাকে, তাহলে সব মেশিনে জং তো ধরবেই। একটা স্তব্ধতা নেমে আসে। অপর্ণা কিছু বলে না, শুধু আলতো হাত রাখে অরূপের বুকে। ভালোবাসা কি কেবল শরীরের ওপর জোর করলেই চলে অরূপ? তুমি পাশে থাকো, আমি তোমাকে জড়িয়ে ধরে একটু ঘুমোই। অরূপ চোখ বোঝে, একটা অজানা যন্ত্রণা তার গলায় আটকে। ভিতরে ভিতরে একটা ভয় তাকে নিঃশব্দে গিলে খাচ্ছে। সে জানে তার সবকিছু ঠিকঠাক নেই, তার শরীরও আগের মতো সাড়া দেয় না, কিন্তু মন তো এখনো অপর্ণার প্রেমেই থরথর করে কাঁপে। রাতটা একটা অদ্ভুত ক্লান্তি আর কোমলতার মিশ্র অনুভূতিতে কেটেছিল। অপর্ণা ঘুমিয়ে পড়েছে শান্ত মুখে, অরূপ জেগে অনেকক্ষণ। শরীরটা বেশ কদিন ধরে খারাপ, কিছুই ভালো লাগে না, মুখ ফুটে সবটা বলতেও পারে না। ভোরবেলা আলো ঠিকমতো ফুটেও ওঠেনি তখন। হঠাৎ করে অরূপের তন্দ্রা ভাবটা কেটে সে উঠে পড়ে, চোখ কচলে সোজা বাথরুমে যায়। প্যান্ট খুলতেই আবার সেই জ্বালা, সেই চুলকানি। হলো কি, কদিন ধরে কেমন ফুসকুড়ি লাল হয়ে গেছে জায়গাটা। রাতে তো সহ্যই হচ্ছিল না ঠিকঠাক, এখন তো আরো বেড়ে গেছে মনে হচ্ছে। আয়নায় নিজেকে দেখে খানিকক্ষণ চুপ করে থাকে অরূপ। তীব্র অস্বস্তিতে সে জায়গাটা একটু পরিষ্কার করে, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে, এটা কি হিট র্যাশ নাকি কোনো ইনফেকশন, কিন্তু এতদিন ধরে হচ্ছে কেন, কমছে না কেন অ্যান্টিসেপ্টিকেও। আজকে অরূপ বেশ উদ্বিগ্ন। অপর্ণার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। অরূপ ততক্ষণে অফিসে যাবার জন্য তৈরি। চা না খেয়েই সে দ্রুত বেরিয়ে পড়ে। অপর্ণা অনেক করে বলে তাকে টিফিন তৈরি করে দিতে, মাত্র আধ ঘন্টা সময় লাগবে। অরূপ বলে, আজ একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং আছে, কিচ্ছু করা যাবে না। বোর্ড মিটিং থাকা সত্ত্বেও অরূপের মাথায় একটা চিন্তা, শরীরের নিচের অংশে চুলকানি আর অস্বস্তি। অফিসে বোর্ড মিটিং চলছে, সবার সামনে বসে আছে অরূপ, শরীর টান টান রাখার চেষ্টা করছে,
কিন্তু বারবার একটা জায়গায় তীব্র চুলকানি, যেটা ঠেকাতে গিয়ে তার হাত বারবার অজান্তেই তার প্যান্টের ভেতর প্রবেশ করছে। চারপাশে পুলিশ সহকর্মীদের পাশাপাশি বসে আছেন 3 জন মহিলা সহ ডিরেক্টর। অরূপ বুঝতে পারছে তাদের চোখে তার অস্বস্তিকর নড়াচড়া নজরে পড়েছে। হঠাৎ বোর্ডের চেয়ারপারসন বললেন বেশ গম্ভীর গলায়, মিস্টার অরূপ, would you kindly explain what's so urgent weighing at your desk? This is a board meeting, not your bedroom. এমন বড় একটা ধমকানি শুনে পুরো ঘর থমকে যায়। অরূপের কপাল ঘেমে ওঠে, ঠোঁট শুকিয়ে যায়, কণ্ঠ খুঁজে পায় না কিছুক্ষণ। বিনীত কিন্তু জড়ানো কণ্ঠে অরূপ বলে, সরি স্যার, আসলে আমার একটু চুলকানি হচ্ছে, মানে কয়েকদিন ধরেই হচ্ছে ওই 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 জায়গায়। হালকা হাসির শব্দ ভেসে আসে পিছনের সারি থেকে। একজন মহিলা চোখ ফিরিয়ে মুখ নিচু করে কাগজে মুখ গুঁজে রাখেন। অপমান যেন বাতাসে ছড়িয়ে পড়ে। চেয়ারপারসন একটু থেমে অপরের দিকে তাকিয়ে তারপর অরূপের দিকে মুখ করে বললেন, মিস্টার অরূপ, গো টু এ ফার্মেসি, buy an ointment, but more importantly, do a blood test. These things should not be taken lightly. অরূপ চুপ করে তাকিয়ে থাকে তার বসের দিকে। বস এইবার বোর্ড মিটিংটি আবার শুরু করলেন। অরূপ ঘাড় নেড়ে বলে, ইয়েস স্যার, আমি করব। সন্ধ্যার সময় অরূপ তার এক বন্ধুর সঙ্গে কফি শপে বসে। এই বন্ধু তার খুব কাছের বন্ধু। সে বলে, সত্যি তুই বোর্ড মিটিংয়ে প্যান্টে হাত দিয়েছিলি? ভাইরে, কি যে করিস, এটা তো HR ইস্যু হয়ে যাবে। কিন্তু চুলকানিটা বলছিলি কোথায়? আরে ওই নিচে প্রাইভেট জায়গায়, ফুসকুড়ি বেরিয়েছে, লাল হয়ে গেছে, খুব জ্বালা করছে বুঝলি। গরমের জন্য ভাবছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারছি অন্য কিছু। বন্ধু তার দিকে চোখ তুলে তাকায়, কফিতে একটা চুমুক দিয়ে বলে, তুই ব্লাড টেস্ট কর একবার। আমার এক ভাইয়ের এমন হয়েছিল, পরে জানা গেল HIV-র প্রাথমিক লক্ষণ হতে পারে ওটা। HIV? আমার তো মানে কথা আটকে যায় অরূপের। বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন একটা চাপ অনুভূতি হয় তার। রাত 8টা পেরিয়ে গেছে। দক্ষিণ কলকাতায় শান্ত এক পাড়ার কোনায় চিন্ময় রায়ের ছোট্ট চেম্বার। সাদা পর্দা টানা, দেওয়ালে ঝুলছে হিউম্যান অ্যানাটমির ডায়াগ্রাম, তার পাশে ওষুধের সেলফ। জানালার এক পাশে রাখা একখানা টেবিল, তাতে স্টেথোস্কোপ, কয়েকটা ফাইল আর চিন্ময়ের চেনা পরিচিত একটা চশমা। অরূপ ভেতরে ঢুকতেই চিন্ময় বলল, আয়, তোর জন্যই বসেছিলাম। এত সিরিয়াস কিছু বললি ফোনে, কি হয়েছে বলতো? বন্ধুর কাছ থেকে HIV-র কথা শুনেই অরূপ ফোন করেছিল চিন্ময়কে। বলেছিল তোর সঙ্গে একটু দেখা করতে যাব। হ্যাঁ, তা চলে আয়, ফাঁকা আছি। এখন না, যখন তোর চেম্বার ফাঁকা থাকবে তখন। বিষয়টা কি হয়েছে? আবার ঝগড়া? আরে না না, একটু পার্সোনাল। বাবা, এত বছর পর? চলে আয়, 8টার পরে আসবি, ততক্ষণে একটু ফাঁকাই থাকে। আয়, বস। অরূপ চুপচাপ, চোখের তলায় ক্লান্তির ছাপ, যেন কিছু একটা নিয়ে দীর্ঘদিনের টানা পড়েন। কেবল একটু গলা খাকারি দিয়ে বলল, চিনু, আমি জানি না আমার ঠিক কি হয়েছে। হাসাহাসি করবি না তো? আরে বলবি তো, আমি তো ডাক্তার নাকি, ভুলে যাস না, তোর বন্ধু। তবু আমি একজন ডাক্তার। বল। কিছুদিন ধরেই না খুব চুলকানি হচ্ছে, ওই 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 জায়গায়। ওই জায়গায় বলতে বুঝতে পারছিস না? ওই জায়গায় ত্বক লাল হয়ে গেছে, ছোট ছোট দানা মতো বেরিয়েছে। আর এখন তো ঠিকঠাক কিছুই করতে পারি না। মানে ঠিকঠাক বলতে মানে অপর্ণার সাথে বিছানায় কিছুই হচ্ছে না চিনু। আমি চাই কিন্তু শরীর সাড়া দেয় না, জোর করে থাকি যাকে বলে। চিন্ময় উঠে এসে দরজা বন্ধ করে দিল। একটু গম্ভীরভাবে বলল, দেখ, প্রথমত তুই লজ্জা পাস না,
আমি তোকে ছোটবেলা থেকে চিনি, তোকে জাজ করার লোক আমি না। দ্বিতীয়ত আমি একজন ডাক্তার। তুই তো জানিস শরীরের যে কোনো সমস্যা নিয়ে চুপ করে থাকা মানে আগুনের সামনে চোখ বন্ধ করে বসে থাকা। তুই আমাকে দেখা, না দেখালে তো বুঝতেই পারছিস, আমিও বুঝতে পারবো না। তুই তো হোমিওপ্যাথি করিস চিনু, এরকম বিষয় তুই বল না চিনু, এটা কি সিরিয়াস কিছু হতে পারে? জানিস তো মাঝে মাঝে সাদা তরল বেরোয়। আমি তো সেক্স করি না এখন, ভিতর থেকে মনে হয় কিছু একটা আটকে আসে। অপর্ণার সাথেও, মানে শরীর যেন চলে না। চিন্ময় কাঁধে হাত রাখে অরূপের। দেখ অরূপ, এরকম চুলকানি, র্যাশ বা সাদা তরল বেরোনো অনেক কারণেই হতে পারে। হরমোনাল হ্যামালেন্স, ইনফেকশন বা অন্য কোনো ভেনারিয়াল ডিসঅর্ডার। তুই কি বলছিস? মানে এইচআইভি হতে পারে? আমি সেটা বলছি না, আবার এটাও বলছি না যে না, চুলকানি এতদিন ধরে থাকা স্বাভাবিক নয়। তুই চাইলে আমি বেসিক পরীক্ষা করে দেখতে পারি, আর যদি তোর খুব সন্দেহ হয় তাহলে ব্লাড টেস্ট করাতে হবে। ভয় পাস না, দেরি করিস না, এটা শরীরের ব্যাপার। অরূপের মুখ পাথরের মতো হয়ে যায়। আমিও পুরুষ বটে, তুই কি ভাবছিস এইসব বিষয়ে কেবল বড় বড় ডাক্তার দেখাতে হয়? যৌন স্বাস্থ্য মানেই কি বড় চেম্বার? দেখ, তুই যদি এইচআইভি বা এসটিডির কোনো প্রাথমিক লক্ষণ নিয়ে চিন্তায় থাকিস তাহলে আমাকে বিস্তারিত বল। আমি দেখি যদি বড় কোনো টেস্টের দরকার হয় তখন তোকে বলে দেব। আর একটা কথা, অনেক সময় ভিতরের চাপ, কামনা, মানসিক দ্বন্দ্ব থেকেও সমস্যা হতে পারে। সাদা তরল বের হওয়া, চুলকানি, এসব অনেক সময় অতিরিক্ত উত্তেজনা বা দমন থেকে হয়। অরূপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, গত মিটিংয়ে খুব অপমানিত হয়েছি রে। নিজের হাত নিজের অজান্তেই প্যান্টের ভেতর চলে যায়। আমি বুঝতে পারিনি, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল আমার। আমার বস পর্যন্ত আমাকে ব্লাড টেস্ট করতে বলেছে। চিন্ময় এবার গম্ভীর চিন্তা নিয়ে বলে উঠল, ব্লাড টেস্ট তো অবশ্যই করাবি, তাতে কোনো দ্বিধা নেই, কিন্তু তার আগে আমি তোকে কিছু ওষুধ দিচ্ছি আর কিছু প্রশ্ন করব। তুই কি কোনো অসুরক্ষিত যৌন সম্পর্ক করেছিস গত কয়েক বছরে? শোন, কোনো কেটে যাওয়া বা রক্ত সংক্রমণের ঝুঁকি কি ছিল? অরূপ চুপ করে যায়, চোখ নামিয়ে নেয়, যেন কিছু গোপন করছে। চিন্ময় লক্ষ্য করে, কিন্তু চাপে না ফেলে বলে, তোর ভয়টা বুঝতে পারছি, কিন্তু মনে রাখ, দেরি করলে বিপদ আরো বাড়বে। তোর ছেলের কথা ভাব, অপর্ণার কথা ভাব, তোকে নিজের জন্য সাহসী হতে হবে রে। ঘড়ির কাঁটা রাত 10টা পেরিয়ে গেছে। অরূপ গেট খুলে ঢুকতেই অপর্ণার হাসি মুখে স্বাগত জানায় সে। আজ সে একটু ভিন্ন সাজে। হালকা মেরুন রঙের শাড়ি, হাতে কাঁচের চুড়ি, গায়ে মৃদু আতর, চুলটা খোলা। উনুনের পাশে দাঁড়িয়ে আজ অপর্ণা যেন তার অন্যরকম স্ত্রী। গেট খুলেই সে রান্নাঘরের দিকে ঢুকে গেল। অপর্ণা আবার ফিরে এসে অরূপের হাত থেকে ব্যাগটা নিল। তাড়াতাড়ি চলে আসলে যে আজকে? তাড়াতাড়ি? রাত 10টা? আমি তো ভাবলাম আজকে 12টা বাজাবে। অন্যদিন তো তুমি এত রাত করো না, কদিন ধরেই একটু বেশি, হয়তো বাড়িতে মন পোষায় না। অপর্ণার কথার মধ্যে কোনো রকমই দ্বিধাভাব ছিল না। সে নিতান্তই হাস্যোচ্ছলে কথাটা বলেছিল, কিন্তু ঝাল লাগলো অরূপের। অপর্ণা বলল, ভালো হয়েছে, চিকেন রান্না করেছি, গরম করতে বসালাম, একটু ঝাল বেশি, যেরকম তুমি পছন্দ করো। অরূপ হালকাভাবে তাকায়, চোখে ধরা পড়ে না কোনো উজ্জ্বলতা। সে কিছু না বলে সোজা চলে যায় বাথরুমের দিকে। গরমটা আজকে অনেক বেশি, মাথাটাও ধরেছে, আজ একটু স্নান করে নি। অপর্ণা হকচকিয়ে যায়। সে জানে মাঝে মধ্যে অরূপের এমন হয়, তবু আজ যেন একটু বেশি তার খচখচ করছে ভিতরটা। কদিন ধরেই লক্ষ্য করছে একটা অস্বস্তিতে ভুগছে দুইজনে। 10:30 নাগাদ দুইজনে খেতে বসে। গরম ভাতের পাশে ধোয়া ওঠা লাল চিকেন কারি। অপর্ণা প্লেটটা সাজিয়ে অরূপের দিকে এগিয়ে দেয়। কিছুক্ষণ নীরবতায় কাটে, শুধু থালায় চামচের শব্দ, টুংটাং। অপর্ণা চুপচাপ অরূপের হাতের ওপর নিজের হাতটা রাখে। তোমার কিছু হয়েছে অরূপ? অরূপ চমকে ওঠে। অপর্ণার কণ্ঠে কাঁপন নেই, কিন্তু অনুভব আছে। সে মাথা নিচু করে থাকে কিছুক্ষণ। কিছু না, অফিসে একটু ঝামেলা হয়েছিল, আর শরীরটাও ভালো যাচ্ছে না কদিন ধরে। চিন্ময়ের কাছে গিয়েছিলাম, আমার খেতেও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। এই বলে অরূপ উঠে যায়। লেগ পিস সহ চিকেনের বাটিটা সেই রকমই পড়েই থাকলো। রাত গাঢ় হয়েছে।
ঘরের লাইট বন্ধ, শুধু বেডসাইড ল্যাম্পে নরম আলো। অপর্ণা বই পড়ছিল। অরূপ বিছানায় এসে চুপ করে শুয়ে পড়ে। সে জানে নীরবতার মধ্যেই কথাগুলো বলতে হবে, আর এখন না বললে কখনো বলা হবে না। অপর্ণা একটু পরে বইটা বন্ধ করে পাশে রাখে। একটু খুলে বলো তো, তোমার মুড এতদিন ধরে এমন তো অফ থাকে না। অফিসে কি কেবল ট্রেস নাকি অন্য কিছু? অরূপ ধীরে ঘাড় ঘোরায় অপর্ণার দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, শুধু অফিস না, শরীরটা কদিন ধরে অদ্ভুত রকম যাচ্ছে। কি হয়েছে বলো তো? কদিন ধরে দেখছি মুখটা থমথমে। তুমি তো কিছুই বলছো না, উদ্বিগ্ন কণ্ঠে অপর্ণা বলে। অরূপ উঠে বসে, চোখ নিচু করে বলে, এই জায়গাটা খুব চুলকাচ্ছে কদিন ধরে, বেশ কদিন। ইন্টিমেট জায়গা, বুঝতেই পারছো। প্রথমে পাত্তা দিইনি, ভেবেছিলাম ঘাম আর গরমের জন্য, কিন্তু এখন ফুসকুড়ি হচ্ছে, জ্বালাও করছে মাঝে মাঝে। অপর্ণা স্তব্ধ হয়ে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে। আতঙ্কে সে বলে, তুমি ডাক্তার দেখাওনি? চিন্ময়কে দেখিয়েছি আজ। সে বলল, রিপোর্ট না হলে কিছু বলা যাবে না, তবে ভয় দেখিয়ে দিয়েছে। বলল, তুই যদি যৌন সম্পর্ক করিস কারো সঙ্গে, সাবধানে থাকিস। অপর্ণা থেমে যায় কিছুক্ষণ, বলে, তাহলে আমাদের মধ্যে যেটা রাতে হলো তুমি জানো না? অথচ তুমি... আমি জানতাম না অপর্ণা, আমি সত্যিই জানতাম না। জানলে আমি কিছুতেই তোমার কাছে আসতাম না, বিশ্বাস করো। অপর্ণা তার কাঁধে হাত রাখে, গলার স্বর কাঁপছে, কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমরা এখনো এই দলে আছি, যা হবে একসঙ্গে সামলাবো। কিন্তু এবার আর চুপ থাকলে চলবে না। টেস্ট কালকেই করিয়ে নাও। তুমি আমার উপর রাগ করছো অপর্ণা? ভয় পাচ্ছি। রাগ করছি না, আমরা মানুষ, ভুল করতেই পারি, কিন্তু এখন তো সতর্ক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অরূপ ধীরে অপর্ণার কাঁধে মাথা রাখল। তুমি আছো বলেই টিকে আছি। সত্যি একটা কথা বলবে? কি? তুমি কারোর সঙ্গে সত্যি সত্যি কি রাত কাটিয়েছ? দিনটি ছিল বুধবার। সকালটা শুরু হয়েছিল অপেক্ষার ভারে। ব্লাড টেস্ট দেওয়ার পর 2 দিন ধরে একটা অদৃশ্য ছায়া অরূপ আর অপর্ণার ওপর ঘোরাফেরা করেছে। কেউ কারো চোখে চোখ রাখতে পারেনি ঠিক মতো। অপর্ণা কিন্তু আগের মতোই যত্ন করেছে, রান্না করে খাইয়েছে, হেসেছে, কিন্তু হাসিটাও যেন পুরোপুরি ভেতর থেকে আসছে না, জোর করে। অরূপকে অফিসেও পাঠিয়েছে, অথচ অরূপ জানত অপর্ণা প্রতি মুহূর্তে ভেঙে পড়ছে, নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করছে। সন্ধ্যায় রিপোর্টটা নেবার কথা। অরূপ একাই গিয়েছিল। অপর্ণা জোর করলেও সে বলেছিল, না, আমি আগে দেখে আসি, তারপর তুমি। সন্ধ্যে 6:30। ক্লিনিকের সাদা আলো যেন আরো বেশি চোখ ধাঁধিয়ে দেয় আজ। রিসেপশনে বসে থাকা মেয়েটি কাগজটা হাতে দিয়ে শুধু বলল, রিপোর্ট সিল করা আছে, ডাক্তারের সঙ্গে বসে খুলে নেবেন, ভালো হবে। অরূপ মাথা নাড়ল, কিন্তু সে ডাক্তার দেখাতে পারল না। গাড়িতে বসেই খামের সিল খুলে ফেলল। প্রতিটা শব্দ তার বুকে চাবুকের মতো আঘাত করছে। HIV-1 পজিটিভ, ফার্দার টেস্টিং, CD4 কাউন্ট, ভাইরাল লোড, অ্যাডভাইসড। সব শব্দ ঝাপসা হয়ে যায়। কাগজটা তার হাতে কাঁপতে থাকে। একটা শীতল বাতাস বুকের ভেতর চলে যায়। আমি কি সত্যি শেষ হয়ে যাচ্ছি? কিসের প্রতিশোধ নিচ্ছ ভগবান? আমি কি অপর্ণাকে... সে যদি চোখ বুঝে, তাহলে আমায় যে বিশ্বাস করে, সে ভরসা করে। কিছুক্ষণ গাড়িতেই বসে থাকে। চারপাশে হেডলাইটের ঝলকানি, এদিকে চোখে অন্ধকার। রাত 9টা নাগাদ দরজা খোলে অপর্ণা। রান্নাঘর থেকেই বলে, গরম গরম ভাত রান্না হয়ে গেছে, চলো খেতে বসি। কোনো উত্তর নেই। অপর্ণা ঘর থেকে বেরিয়ে দেখে অরূপ দাঁড়িয়ে দরজার কাছে, হাত ঝুলে পড়েছে, মুখে রং নেই। রিপোর্টটা এনেছো? কি হয়েছে? অরূপ কিচ্ছু বলে না, শুধু কাগজটা এগিয়ে দেয়। অপর্ণা পড়ে, ঠোঁট কাঁপে, চোখ বড় হয়ে যায়, কিন্তু সে কিছু বলে না, শুধু সিঙ্কের ধার ঘেঁষে বসে পড়ে, 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে। 5 মিনিট, 10 মিনিট, কোনো শব্দ নেই। অরূপ দাঁড়িয়ে থাকতে থাকতে বলে, তুমি চাইলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতেই পারো। হে ঘর বাড়ি তোমার, তোমার সবকিছু আমি নষ্ট করে ফেলেছি। আজ নয়তো কাল তুমি হয়তো আমার জন্যই মরতে বসবে। সব থেকে বড়, তা সবার আগে আমি।
আমি মরে যাই অপর্ণা। ওর কণ্ঠে একগুচ্ছ কান্না জমা আছে। অপর্ণা উঠে আসে, চোখ মোছে, মুখে অদ্ভুত একটা নরম দৃঢ় অভিব্যক্তি। তুমি মরবে আর আমি সেটা হতে দেব? সেটা তো আমার কাজ না। আমার স্বামী এই অবস্থায় আছে আর আমি হাল ছেড়ে দেব, হাত ছেড়ে দেব তার? অরূপ মাথা নিচু করে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না এটা কিভাবে হলো আপা, আমি কিছু বুঝিনি, আমি সত্যি কিছু বুঝিনি। আচ্ছা আচ্ছা, পুরনো কোনো রেজার বা কোনো মেডিকেল ত্রুটি নয় তো? বা ইঞ্জেকশনের সিরিঞ্জ? তুমি আমায় এতটা বিশ্বাস করো? আমি তোমায় বোঝাতে পারছি না অপর্ণা। অপর্ণা দেখো, আমি সত্যি কারোর সঙ্গে শুইনি অপর্ণা। অপর্ণা। অপর্ণা ওকে জড়িয়ে ধরে, গালে হাত রেখে বলে, আমরা প্রথমে একটা ভালো ইনফেকশন স্পেশালিস্টকে দেখাবো, তারপরে সে যা যা বলবে তাই করব। আমি আছি তো, তুমি তো একা নাও। অরূপ যেন হঠাৎ করেই ফেটে পড়ে। এই নারী তার পাশে দাঁড়িয়ে। এই মুহূর্তে সে শুধু স্ত্রী নয়, তার প্রহরী, ক্ষমার দেবী। ওর দিকে তাকিয়ে থাকে সে, বলে, বিয়ের আগে যা হয়েছে তোমায় সবটা বলেছি। বিয়ের পরে তুমি ছাড়া কারোর সঙ্গে না। বিশ্বাস করো, বিশ্বাস করো অপর্ণা। তারপরে আমাদের সন্তান হলো, তার আগেও তো অনেক ব্লাড টেস্ট করিয়েছি, বলো এরকম। অরূপ রিপোর্টটা নিয়ে চিন্ময় চেম্বারে প্রবেশ করলো পরের দিন। চিন্ময় দেখে বলল, আরে এসে পড়েছিস, কি অবস্থা, রিপোর্ট এনেছিস তো? অরূপ কিছুটা অস্থির হয়ে রিপোর্টটা হাতে দেয়। হ্যাঁ চিন্ময়, রিপোর্ট এসেছে, আমি HIV পজিটিভ। চিন্ময় রিপোর্টটা দেখে, গভীরভাবে মাথা নেড়ে বলে, সমস্যা নেই, চিন্তা করিস না, ঠিক সময় মতো চিকিৎসা শুরু করলে বেঁচে থাকা সম্ভব রে। অরূপ কিছুটা আশা পেল, চোখের কোণে হতাশার ছাপ। কিন্তু চিন্ময়, আমি জানি না কি করতে হবে, আমি কিভাবে বাঁচবো? চিন্ময় কাঁধে হাত রেখে বলে, সবার প্রথমে তোর শারীরিক অবস্থার খেয়াল রাখতে হবে। অপর্ণা জানে ব্যাপারটা? অরূপ ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি করে, জানে, ও সুস্থ, তবে আমি জানি না পরিস্থিতি কিভাবে সামলাবো। ও যে সুস্থ কি সুস্থ না সেটা তুই কি করে বুঝছিস? ওরও একটা ব্লাড টেস্ট করাতে হবে। অরূপ মাথা নাড়ল, তুই সবসময় পাশে ছিলিস চিন্ময়, আমি জানি, তোকে না জানি আমি একা থাকতে পারতাম না। চিন্ময় মাথা ঝাঁকায়, ঠিক বলেছিস, তাই প্রথমে তো চিকিৎসা শুরু করতে হবে, সব নিয়মভাবে করতে হবে, আর যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমি তো আছি তোর কাছে। অরূপ দীর্ঘশ্বাস ফেলে, বলে, তুই যে আমাকে ঘৃণা না করে পাশে রয়েছিস ভাই, এটাই তো বন্ধুত্ব। আর তুই তো জানিস আমি পাশে সবসময় আছি তোদের, তোদের পরিবারটাকে আমার খুব ভালো লাগে রে। কথাটা বলে চিন্ময় হাসে। চিন্ময় সান্ত্বনা দিয়ে বলে, চল এবার চিকিৎসা শুরু করি, পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অপর্ণার ব্লাড টেস্ট করিয়েছিল অরূপ। সৌভাগ্যবশত সে সম্পূর্ণভাবে সুস্থ। বাড়িতে বাবা মা ছিলেন না, হরিদ্বার গিয়েছিলেন ভাগ্যিস, আর ছেলে মামার বাড়ি, তাহলে বিষয়টা জানাজানি হয়ে যেত। কিন্তু অরূপ কিছুতেই বুঝে উঠতে পারছে না তার শরীরে এই জীবাণুটা প্রবেশ করলো কোথা থেকে। ট্রিটমেন্টের জোরে এবং অপর্ণার ভালোবাসায় আগের থেকে অনেকটাই সুস্থ। এখনো পর্যন্ত ওষুধ চলেই যাচ্ছে, চেহারায় পরিবর্তন এসেছে কিছুটা, খাওয়া দাওয়ার প্রতি যত্ন এবং অপর্ণার ভালোবাসা, সবটা মিলিয়ে অরূপ অনেকটাই বিপদমুক্ত। তবে ওষুধ তাকে খেতে হবে সারা জীবন। হোমিওপ্যাথি দেখিয়েই সে অনেকটাই ভালো হয়েছে। মাঝখানে একবার অ্যালোপ্যাথিতে গিয়েছিল, সেখানে আর ভালো কাজ হচ্ছিল না। মাঝে ছেলের হাফ ইয়ারলি পরীক্ষাও কমপ্লিট। গরমের ছুটিটা এবার একটু তাড়াতাড়ি পড়েছিল স্কুলে, তাই পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। আজ অনেকদিন বাড়িতে বসা অরূপ, অফিস থেকেও ছুটি নিয়েছে, বসেরাও ফোন করে খোঁজ নিয়েছেন। দাড়ি কাটা হয় না অনেকদিন। বাড়ি থেকে বেরোনোর আগে অপর্ণা ওকে সবসময় বলতো, তুমি তো দাড়িটা বাড়িতেই কাটতে পারো, ফালতু ফালতু সেলুনে যাওয়ার কি আছে? অরূপ বলেছিল, অনেকবার ট্রাই করেছি, আমার চাপ দাড়ি তো, প্রত্যেকবার গাল কেটে ফেলি আর খুব যন্ত্রণা হয়, কে অতবার টক্সাইড নেয় বলতো? তাই ভেবেছি সেলুনেই। এই শোনো, আমি বরং সেলুনে গেলাম, অপর্ণাকে বলল সে। অপর্ণা আর অরূপের সম্পর্কটা বাইরের দিক থেকে স্বাভাবিক লাগলেও আগের মতো আর নয়।
পাশাপাশি এক বিছানায় শুলেও কেমন একটা দূরত্ব যেন মাঝখানে রয়েছে। হয়তো অপর্ণা অরূপকে ক্ষমা করে দিয়েছে। অরূপ বিয়ের আগে প্রায় 50 থেকে 60টা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। শুধু জড়ানোই নয়, রীতিমতো শারীরিক সম্পর্কও ছিল তাদের সঙ্গে। অরূপের সঙ্গে অপর্ণার বিয়েটা হয়েছিল দেখে শুনেই, আর অরূপের দোষ ত্রুটি সবটা মেনেই অপর্ণা তাকে বিয়েও করেছিল। কিন্তু শর্ত একটাই ছিল, বিয়ের পর যেন কারোর সঙ্গে বাইরে কোনো মেলামেশা না হয়। অরূপ কথা রেখেছিল তার। এরপর থেকে অপর্ণাই তার সবকিছু। ছেলেও হয়, একটা সুখী ফ্যামিলি, কিন্তু তার মাঝেই হঠাৎ করে এমনই একটা অসুখ, যেটি হবার কোনো কারণই খুঁজে পাচ্ছে না অরূপ। চিন্ময় বলেছে, ওইসব বিষয়ে আর চিন্তা করে লাভ নেই, তোর ছেলে বউ যে সুস্থ আছে এটাই অনেক। পারলে ছেলের একটা টেস্ট করিয়ে ফেলিস, বুঝলি? তুমি কোথায় যাচ্ছ? এই দাড়ি কাটতে গেলাম, বুঝলে? দাড়ি কাটার জন্য বাইরে বেরোতে যাচ্ছিল অরূপ। পিছন থেকে অপর্ণা ডাকতেই সে ঘুরে তাকাতে দেখে সদ্য স্নান করে বেরিয়ে এসেছে অপর্ণা। অপর্ণার খোলা চুল, জমে থাকা হালকা জল, তার বুকের ভাঁজ এবং শাড়ির ফাঁক থেকে বেরিয়ে থাকা তার নাভিমূল আকর্ষিত করছে অরূপকে। আজ অনেকদিন পর শরীরটা নতুন করে কেমন ভাবে যেন এগিয়ে যেতে চাইছে, নিজে থেকেই আদর করতে ইচ্ছে করছে। কিন্তু চিন্ময় বারণ করেছে, এখনো আরো বেশ কয়েকটা কাউন্সিলের পর তারপরে ওরা প্রোটেকশন সহ স্বামী স্ত্রী কাছাকাছি আসতে পারে। অরূপ বলে, তুমি রান্না করো, বুঝলে? আজ অফিস যাব না, একটু বেরিয়ে আসি। কিন্তু বাবু যে স্কুলে গেল, তাতে কি হয়েছে? আমরা যাব। ঠিক আছে, আমি তাহলে তৈরি হই, তুমি এসো। এই সাবধানে কেটো, বুঝেছ? পিছন থেকে ডেকে কথাটা বলে অপর্ণা। অরূপ বেরিয়ে আসে। মনটা আজকে বেশ হালকা। আজ সেলুনে যাওয়া হয় না কতগুলো দিন। এই কদিন বাড়িতে অপর্ণাই দাড়ি কেটে দিয়েছে। সেলুনে যাবার পর অরূপ ডাকে, পটলাদা, দাও কেটে দাও। আরে এতদিন পর যে। হ্যাঁ পটলাদা, নতুন ব্লেড দিও কিন্তু। দেখো আমি কিন্তু টাকা বেশি দিই। আর তাছাড়া পাশে বসে থাকা আরো কয়েকজন কাস্টমার বললেন, দাদা টাকা বেশি দিই মানে? আমরা কি মাগনায় দাড়ি কাটি? পটলাদা, ওই ব্লেডটা কিন্তু নতুন চাই, ওই পুরনো ব্লেড দিলে কিন্তু হবে না। হ্যাঁ ঠিক আছে। অরূপ চোখ বুঝেই শুয়েছিল। হঠাৎ কি মনে হতেই পিছন ফিরে তাকালো। পটলাদার দোকানটা রাস্তার একেবারে ওপরে। এখানে 3-4টে চেয়ার পাতা আছে, একটা বড় বেঞ্চ পাতা আছে, ওখানে কাস্টমারদের ভিড়। পটলাদার হাতের কাজ খুব পরিষ্কার এবং নিখুঁত, এই কারণে পটলাদার কাছেই লোকজন বেশি আসে চুলদাড়ি কাটাতে। ছোট্ট ঘরটার ভেতরে টোং মতো একটা ঘর আছে, যেখানে ওনার যাবতীয় যন্ত্রপাতি থাকে। একটা ব্লেড নিয়ে এসে সেটা বার করতে শুরু করলো যখন পটলা, তখনই খচ করে অরূপ তার হাতটা ধরে বলল, এই ব্লেডটা তো আগে ব্যবহার করা হয়েছে। এগুলো কি বলছো? আমি সিল প্যাক থাকলে সিল করা থাকতো। তুমি যে ব্লেডটা আমার সামনে এনে খুলছো, এটা তো সিল প্যাক নয়, এটা তো আগে থেকেই খোলা মাল। সিল প্যাক কখনো এরকম সদ্য আঠা লাগানো থাকে? সবাই মিলে চেপে ধরে পটলাকে। ভিড় জমে যায় কিছুক্ষণের মধ্যেই। আর এখন তো সব সোশ্যাল মিডিয়ায় হিট পার্সন আছে, যারা মানে বিপদে পড়লে তাকে সাহায্য করার আগে একটা ভিডিও করে ছাড়তে পছন্দ করে। সেইরকমই কেউ হয়তো এফবিতে অন হয়ে গিয়েছিল লাইভ। কোনো সাংবাদিক বা অভিজ্ঞতা দরকার হয় না, নিজেরাই নিজেদের নিউজ চ্যানেল খুলে ফেলে আজকাল। অপর্ণা সবে মাত্র শাড়িটা পরেছে। আজ অনেকদিন পর অরূপের সঙ্গে বেরোবে সে। আচমকাই অপর্ণাকে ফোন করলো তার মা। কি হয়েছে রে? শিগগিরই তোর সোশ্যাল মিডিয়াটা অন কর। কেন মা? আচ্ছা ঠিক আছে, শোন, তুই নিউজ চ্যানেল অন করতেও পারিস। অরূপ কোথায়? অরূপ তো দাড়ি কাটতে গিয়েছে। দাড়ি? সেখানে কি মহা কেস হয়েছে। শিগগিরই চালা। মায়ের কথায় টিভি চালায় অপর্ণা। সেখানে সরাসরি দেখানো হচ্ছে পটলাকে ধরে পাবলিক উদুম প্যাদান প্যাদাচ্ছে। শুধু পটলা নয়, পটলার সহকারী যে ছিল সেই ছেলেটিকেও। তাদের কথা একটাই, এরা ব্যবহার করা দাড়ি কাটার যন্ত্রপাতি আবার রিইউজ করে। একটা ব্লেড একজনের ক্ষেত্রে ব্যবহার করে সেটা ফেলে দেবার কথা, কিন্তু এরা তা করে না। কেন করে না? পটলা কান্নাকাটি করছে আর বলছে ওই রকম ভাবে চললে তার নাকি ব্যবসায় কোনো মুনাফাই নেই।
অথচ যারা দাড়ি কাটছে, চুল কাটছে, তাদের একটাই বক্তব্য, এতগুলো টাকা করে নিয়ে একটা ব্লেড কিনতে এমন কিচ্ছু ব্যবসার ক্ষতি হয় না। পুলিশ জড়ো হয়ে গিয়েছে। বেগতিক বুঝে অপর্ণা একটা টোটো করে, তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই সেলুনের উদ্দেশ্যে। বাড়ি থেকে সেলুন যেতে হয়তো মিনিট 10 লাগে, টোটো গাড়িতে আরো বেশি। অপর্ণা যখন এসে দাঁড়ায় তখন ভিড় ঠেলে পুলিশ ভেতরে ঢুকে পটলাকে হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অরূপ রীতিমতো উত্তেজিত হয়ে যেই ছেলেটি ভিডিও করছিল তাকে উদ্দেশ্য করে বলে, দেখো ভাই, আমরা এখানে বিশ্বাস করে দাড়ি কাটতে এসেছি। এই যে উনি রিইউজড করা ব্লেড, রিইউজড করা সমস্ত কিছু দিয়ে আমাদেরকে চুল কেটে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে। এটা কি অন্যের জীবনে আমাদের শরীরে লাগছে তো? আর এখানে তো গোনাগুনতি না, সমস্ত লোকেরা আসে, সমস্ত রকম পেশার লোকেরা আসে, সমস্ত রকম চরিত্রের লোকেরা আসে। একজনের রোগ আরেকজনের শরীরে ইনজেক্ট করার কোনো মানে হয় কি? কথা শেষ করে অরূপ ঘুরে তাকায়, দেখে অপর্ণা পিছনে দাঁড়িয়ে। আজ অনেক দিন পর সে সেই লাল শাড়িটা পরেছে, সিঁদুর পরেছে, টিপটা পরতে পারেনি হয়তো তাড়াহুড়োর চোটে। অরূপের বুঝতে বাকি থাকে না সোশ্যাল মিডিয়ার চক্করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে অপর্ণা। উত্তেজিত জনতা পটলার ওপরে চেপে বসেছিল। বেশ কিছুক্ষণ আমতা আমতা করার পর পটলা স্বীকার করে নিয়েছে সবটা। অরূপ অপর্ণাকে দেখে অবাক হয়, এগিয়ে এসে বলে, তুমি? কি করব, তোমার বাহাদুরি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এসব করার কোনো দরকার ছিল? বিশ্বাস, ভরসা, এই দুটো যে চরম অস্ত্র অপর্ণা। মানে? হাসি মুখে তোমার আমার সবটা মেনে নেওয়া আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। আমার সন্দেহটা হয়েছিল সেই দিন, যেই দিন লাস্ট চিন্ময়ের কাছে টেস্ট করাতে গিয়েছিলাম। পটলার সহকর্মীকে আমি সেই দিনই দেখলাম। পটলা যেগুলো সারাদিন ব্যবহার করে সেই মালপত্তরগুলো ও একটা ব্যাগের মধ্যে ভরে, ওগুলোকে নাকি ফেলে দিয়ে আসা হয় ডাস্টবিনে। কিন্তু ওই ছোড়াকে দেখলাম সে ডাস্টবিনে নয়, সরাসরি সেগুলোকে নিয়ে পটলার বাড়িতে ঢুকলো। আমার সন্দেহটা তখনই হয়েছিল এগুলো আবার একই রকম ভাবে ব্যবহার করা হবে, হয়তো অল্প সংখ্যক কিছুতে আঠা দিয়েও জোড়া হবে, বলা হবে সিল প্যাক কাটা হয়েছে। ঠিক যেই রকম ভাবে রিইউজড করা জলের বোতল, রিইউজড করা শ্যাম্পুর বোতল পুনরায় আমরা আবার ব্যবহার করি কোনো কেমিক্যাল মিশ্রিত জিনিসের দ্বারা, যাতে আমাদের স্কিন ইনফেকশন থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হচ্ছে অজান্তেই। তুমি একা এগুলোকে সামলাতে পারবে? চিন্ময় সেখানে এসে হাজির। সেও যাচ্ছিল তার ক্লিনিকে। সোশ্যাল মিডিয়ায় খবরটা প্রচার হতেই, আর বিশেষ করে তার খুব কাছের বন্ধু থাকতে, সে যাবে না তা হয়? অরূপের কাঁধে হাত রেখে বলল, বুঝলাম ভাই, মেয়েদের মতো তুইও তোর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছিলি আমাদের? না রে ভাই, আমার চরিত্রের সার্টিফিকেট একার নয়, আমাদের মতো অনেক ছেলেদের এটা স্যাক্রিফাইস করতে হয়। আমরা হয়তো আমাদের বাড়ির লোককে বলে বোঝাতে পারি না যে আমরা কারোর সঙ্গে পরকিয়া করি না, অথচ শরীরে রোগ জীবাণু বাসা বেঁধে বসে থাকে। চলো, আর চিন্তা করতে হবে না, বাবু ফোন করেছিল, আজই আসছে। আর শোনো, মাও আসছেন। মা আসছে? হ্যাঁ, বাবু মা দুইজনই আসছেন। বাড়ি চলো, ছেলেটাও তো স্কুলে গেছে, বাড়ি ফিরে আসুক, সবাই মিলেই একসঙ্গে না হয় আজকে একটা সিনেমা দেখে আসবো। অপর্ণার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরূপ। চিন্ময় ওর কানে কানে বলে, তবে একটু সাবধানে থাকিস, ওষুধপত্র ঠিকঠাক খাস, রিপোর্ট দেখেছি আগের থেকে অনেকটাই ভালো। তুই শুধু ওষুধ নয় রে, তোর বউয়ের ভালোবাসায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস। আর এই সমস্ত চোরদের এক এলাকা থেকে তাড়ালে কি হবে? এদেরকে গোড়া থেকে তুলতে হবে। তবে তুই কাকে তুলবি বল? সবাই তো চোর, সাধু কোথায়? চিন্ময় গাড়িতে উঠে পড়ে। অরূপ অপর্ণার হাত ধরে বাড়ি ফিরে আসে। অপর্ণার মাথার চুলে বিলি কাটতে থাকে অরূপ। অপর্ণা বলে, কি করছো? রাস্তার লোকে দেখবে না? দেখুক, রাস্তার লোকে দেখুক, আমার প্রেম যেন অটুট থাকে। ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।